যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হব না। এই সরকারের দায়িত্বটা কি? আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন না। দুইটা স্মারকলিপি করেছে, একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো প্রধানমন্ত্রী আছেন, আপনি একটা সৎ সাহসিক একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতিতে আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফেরত যাবেন। কবে, কোন ডেট আমি কিন্তু বলতে পারবো না, তবে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে অপ্রত্যাশিত। আমার দর্শক আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। শেখ হাসিনা কিন্তু ডক্টর ইউনূসকে মারার একটি হুমকি দিয়েছে, সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে চলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, রিসেন্টলি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। সেই কল রেকর্ডে কিন্তু শেখ হাসিনা বলেছেন খুব তাড়াতাড়ি এই বাংলাদেশে চট করে ঢুকে পড়বে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসকে মেরে ফেলবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সেই সাথে সাথে কিন্তু এই কল রেকর্ডের ভিত্তি করে কিন্তু বাংলাদেশের র্যাব কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং আটক করেছে। সেই বিষয়গুলো বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখছি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। আবার কি ফিরতে পারেন শেখ হাসিনা? তার কি প্রত্যাবর্তন সম্ভব বাংলাদেশের মাটিতে? এমন একটি বিশ্লেষণ বা গবেষণা করেছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন এটি নিয়ে রিপোর্ট করেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের বক্তব্য সেখানে সন্নিবেশিত করেছে। তাতে কেউ বলছেন যে অসম্ভব শেখ হাসিনার দেশে ফেরা এবং রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়া, আবার কেউ কেউ বলছেন যে না, সম্ভব। কেন সম্ভব তার ব্যাখ্যা তারা দিয়েছেন। সেই টাইম ম্যাগাজিনের সূত্র ধরে যুগান্তর একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবে? আবার ক্ষমতা রাজনীতিতে অংশ নিতে পারবেন? এমন একটি প্রশ্ন। এমনকি তিনি কি আবার নির্বাচনে অংশ নেবেন? ভোটে দাঁড়াবে আওয়ামী লীগ? এসব প্রশ্নগুলো কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। টাইম ম্যাগাজিনের শিরোনামটা হচ্ছে, কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্লেষক জিল্লুর রহমান তিনি বলছেন, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। টাইম ম্যাগাজিনে সজীব ওয়াজেদ জয় একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, আমরা সবাই ওটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম। আসলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা বেশি হয়ে যায়, আমাদের এটি কমিয়ে 5% নিয়ে আসা উচিত। তখন একজন মন্তব্য করেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। আমি মজা করে বলেছিলাম, এজন্যই তো আমি 5% রাখতে বলেছি। শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন পীড়নের প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয়। জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন পীড়নের ফলে অন্তত 1000 মানুষ মারা যায়। হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায়, তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতে পাঠানো হচ্ছিল। অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবন দখল নিচ্ছিলেন। ঠিক সেই সময়টা হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান। তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন, জনসম্মুখের আড়াল থেকে নিজের ক্ষত সরানোর চেষ্টা করছেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে তিনি অর্থাৎ শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ গত 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে। এখন রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে যে এই 15 বছরে শেখ হাসিনার যেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠান যেভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করেছেন, এর ফলে সেনাবাহিনী, আদালত, অন্যান্য প্রশাসন, নিরাপত্তা বাহিনী, তাদের প্রতি একটা গভীর অনাস্থা বা অবিশ্বাস তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেই আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়? যাই হোক, একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না। অর্থাৎ শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন করবেন এমন একটি সম্ভাবনা দেখছেন কুগেলম্যান। তিনি বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, সাউথ এশিয়া নিয়ে তার অনেক গবেষণা ধর্মী বক্তব্য বা প্রতিবেদন আছে। তিনি বলছেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন। সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে,
বিকৃত করা হয়েছে, তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতি আঁকা হয়েছে। তরুণ প্রজন্ম হাসিনার লিগেসিকে এভাবেই দেখছে, বলেন মুবাশশর। জয় বলছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলছেন, সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না। তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে। আর জয়, সজীব ওয়াজেদ জয় সেই আশাতেই আছেন। বর্তমানে আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা যদি 1 বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে, এর বেশি না। আচ্ছা যাই হোক, কিন্তু একটা বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বা শেষের দিকে যদি একটা এলোমেলো অবস্থা হয়, তো তারা কি করতে পারে? তারা একটা নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারে। তো সেই নির্বাচনে তো আসবে হচ্ছে বিএনপি। তাহলে অন্তর্বর্তী সরকার, পরের সরকার বিএনপি সরকার, ধারণা করা হচ্ছে সেখানে আসলে আওয়ামী লীগের জায়গাটা কোথায়, কে স্বীকৃতি দেবে? এই অস্থিরতা বা ব্যাপকভাবে যদি ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার, মানুষ বিমুখ হবে, হতাশ হবে। তাই বলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আবার বরাবরই সহযোগিতার কথা বলছেন এবং সেই সাথে তিনি বলে দিলেন যে সতর্ক করলেন, এক ধরনের সতর্ক বার্তাও দিলেন। মানে ওভারঅল বিএনপি দলটির প্রতি কি ধরনের বার্তা গেল? তারেক রহমান, আমি মনে করি যে উনি যখন এই দেশ থেকে চলে যান, ইংল্যান্ডে যান, সেটা ধরেন আজকে প্রায় 17-18 বছর আগের কথা, এবং ওই সময়ের তুলনায় ওনার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং আমার বিবেচনা পরিবর্তনটা ইতিবাচক। যে কথাগুলো বলছেন এই কথাগুলো ভিত্তি করে আমি বলছি। আর এটা যদি অভিনয় হয়ে থাকে, হতেও পারে পলিটিক্যাল লিডারদের অভিনয় ক্ষমতা অসাধারণ, যদি অভিনয় হয়ে থাকে তাহলে তো কিছু বলার নাই, আমার মতো মানে আপনার মূর্খ দর্শক বুঝতে পাইনি। কিন্তু আমার কাছে মনে হয় যে কথাগুলো বলছেন এটা এর আগে কোনো বিএনপি লিডারের মুখে এই ধরনের কথা আমি শুনিনি, এবং উনি বাস্তবতাটা উপলব্ধি করতে পেরেছেন। বাস্তবতাটা কি, যে এই সরকার কতদিন থাকবে না থাকবে, এই সরকার কি করবে না করবে, এগুলো নিয়ে নানা ধরনের সন্দেহ, নানা ধরনের আলোচনা, নানা ধরনের আপনার অস্থিরতা মানুষের মধ্যে, পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে থাকলেও একটা বিষয় কিন্তু সবাই নিশ্চিত যে আগামী যে নির্বাচনটা এদের মাধ্যমে হবে, সেই নির্বাচনটা তুলনামূলকভাবে ভালো নির্বাচন হবে। সেই নির্বাচনের আপনার মূল ভূমিকায় থাকবে জনগণ, এটা মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেছে। এবং সেখানে একদম একতরফা কেউ গোল দিয়ে দেবে সেটাও হবে না, এবং ক্ষমতা যেটা আসবে, যারা আসবে সেখানেও নানা ধরনের পরিবর্তন আসতে পারে। এই যে এখন যেমন আপনার সব নিয়ে নেয় যে বিজয়ী, সেরকম নাও হতে পারে, অনেক রকম মানে ইকুয়েশন নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। তার মানে আগামীতে ক্ষমতায় আসাটা মূলত জনগণের ইচ্ছার উপর নির্ভর করবে। কাজেই মানুষ পলিটিক্যাল পার্টিগুলি কি করে, জনগণকে খুশি করার একটা চেষ্টা করে, যেটা হাসিনা সরকারকে কখনো করতে হয় নাই, কারণ ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমি জনগণের কাছে যাবো না, তো ওনারা জান না, কিন্তু এখন কিন্তু জনগণের কাছে যেতে হবে। এই জন্য তারেক রহমান সম্ভবত জিনিসটা বুঝতে পেরেছেন এবং সেভাবেই উনি ওনার দলকে পরিচালনা করার চেষ্টা করছেন। সব জায়গায় পারছেন তা না, কিন্তু যতটুকু চেষ্টা করছেন এই চেষ্টাটাও কিন্তু জনগণ নোটিশ করবে, এরকম একটা প্রত্যাশা অথবা চিন্তা ওনার নিজের মধ্যে আছে। এবং আমার ধারণা নোটিশ, আমি নোটিশ করতেছি, কিন্তু আমি প্রতিদিন একটা কথা শুনি আর অবাক হই, আর ভাবি এটা বিএনপি লিডারের কথা, কারণ আমরা তো বিএনপির একটা চেহারা দেখেছি ভাই, আওয়ামী লীগের চেহারা দেখেছি, তো এটা বিএনপি লিডারের কথা, এটা কিন্তু আমরা ভাবি যে তাই তো দেখছি হচ্ছে। এবার যেটা হলো, দুদিন আগেই দেখেন মির্জা ফখরুল ইসলাম কিন্তু এক ধরনের অস্থিরতা প্রকাশ করেছিলেন যে নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু আজকে তারেক রহমান যেটা বলেন সেটা কিন্তু টোটালি অন্যরকম কথা বলেন, এদেরকে আমরা সময় দিব, যে কোনো কিছু এদেরকে ব্যর্থ করা যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আচ্ছা, ব্যর্থ যদি ওনারা সফল হওয়ার যোগ্যতাই না থাকে তাহলে কি করবেন? হতে পারে কিন্তু ওনাদের এমন এমন লোকজনকে নেওয়া হয়েছে এই উপদেষ্টা পরিষদে, তারা যদি শেষ পর্যন্ত সফল হয় তাদের মিনিমাম যোগ্যতাই নাই, একটা লোকের গাছ উঠাবেন ভাই, আপনি যতই খেলেন সে যদি হাত পা না নড়ায় সে গাছ উঠবে, তাই না? আপনাদের ঠেলে উঠাতে পারেন, তারেক রহমান কি ওনাদেরকে মানে সফল করে দেবেন? তা তো পারবেন না, উনি হেল্প করবেন। যদি ওরা সফল হতেন যোগ্যতাই না রাখে তারপরে কি হবে? তারপরে এই জন্য উনি বলেছেন এদেরকে হেল্প করলে হবে না, এদেরকে ব্যর্থ হতেই যাওয়া যাবে না। কেন কথা বলছেন? এই কথাটা কিন্তু জনগণের মনের কথা। আমাদের জনগণ কিন্তু এখন এই সরকারকে মানে কি যে ভালোবাসে ভাই, যদি বলেন কেন ভালোবাসা, তার একটা জবাব দেবে যে ভাই এরা আর কিছু না করুক, আমাদের তো হাবিয়া দুজক থেকে নামাই নিয়েছে, ওই হাবিয়া দুজকে আর কেউ ঢুকতে চায় না। এবং মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যদি কোনো কারণে সরকার ব্যর্থ হয় তাহলে বোধহয় ওরা আবার ফেরত আসবে, এই চিন্তায় মানুষ শুধু অস্থির হয়ে গেছে। তা না হলে দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু ল এন্ড অর্ডার নিয়ন্ত্রণ করতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, কিন্তু লোডশেডিং হচ্ছে প্রতিদিন। এই সমস্ত বিষয় নিয়ে কারো মুখে কোনো কথা শুনছেন পাবলিকের মুখে? শুনবেন না। কেন শুনবেন না? কারণ তারা এগুলো সহ্য করছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু সহ্য করছে কেন করছে? তারা ভাবছে আমি যদি এগুলো বলি যদি সরকার ব্যর্থ হয়, আবার তাদের মধ্যে এই ভয়টা আছে যদি সরকার অভিমান করে, অভিমান কিন্তু করতে পারে, ইউনিভার্সিটি কিন্তু বলতে পারে আমি পারতেছি না জায়গা, এইটাও তো শুনতে রাজি না। তাদের বক্তব্য না আপনাকেই পারতে হবে, বলেন আমার আর কত ত্যাগ স্বীকার করতে হবে। জনগণের অ্যাটিটিউড কিরকম? তো এই অবস্থা, এই অ্যাটিটিউডটা তারা কেমন বুঝতে পেরেছেন, দূরে থাকলেও বুঝতে পেরেছেন, এবং বুঝে ওই মানে আপনার পপুলার যে সেন্টিমেন্টটা, পপুলার যে থিওরিটা উনি ওটার সঙ্গে আছেন। একটা রিয়েল পলিটিশিয়ানের এটি হলো একটা চরিত্র, যে আমি পপুলার। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে। আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা 1170 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে। যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছিল, এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করছি।
কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেটা 11 জন ছিল। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ফিকেশন সেটা আমি বলছি প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাবো। 39 জনকে বললাম, 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকে আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরেছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা 39 হচ্ছে আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি। এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে, আমরা কিন্তু ধরছি। আমরা কাউকেই ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50%-এর কাছাকাছি, অর্ধেক। সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোটো একটা বাহিনী, 10,000-এর কাছে প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। সো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই। দেখেন ভাই, আমার কাজ হচ্ছে নিউজ করা। আমি কোনো নির্দিষ্ট দলের পেইড সাংবাদিক না যে আমি ধরেন এক ধরনের রাজনৈতিক নিউজই করবো, সেটা হতে পারে শুধু আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে। আমার কাছে যখন যে নিউজটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি আমার জায়গা থেকে নিউজ করি। তো যেই দলের পক্ষে যায় ওই দল ওই ভিডিওতে ভালোই লিখেন, আর যাদের বিপক্ষে যায় দালাল, কখনো জামাতি, কখনো বিএনপি, টাকা খাইছস, এরকম নানান ইস্যু আসে। সেটা আপনার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, অ্যাজ এ মিনি সাংবাদিকই বলতে পারি আর কি। আমি আমার জায়গা থেকে এই কন্টেন্টগুলো আপলোড করি। তবে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে অনেকে ভয় পায়। একদিকে আওয়ামী লীগ উজ্জীবিত হয় কিন্তু বাকিরা ভয় পায়। এই ভয়টা কাজ করাচ্ছে কেন জানেন? এই মুহূর্তে আমাদের যে সরকার আছে সেই সরকার ভারতের সাথে শক্তিশালী ভূমিকা রাখতে পারতেছে না। ইভেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গত 2 মাস হয়ে গেছে খুবই দক্ষতার পরিচয় দিতে পারছে না। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, খোদ রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার এখনও আওয়ামী লীগের সেটআপটা আছে। এটাই হচ্ছে ভয়ের কারণ। আর এই ভয়টাকে রাজনীতিবিদ শেখ হাসিনা চট করে ঢুকে যাবো একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আরও বাড়াই দিয়েছেন। এরপরে প্রতিদিন আসছে বিভিন্ন আপডেট। আজকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, ভারতের গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমগুলো একটা নিউজ করছে। হেডিংটা কি দিচ্ছে আপনি দেখেন, যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এটা আমার দেওয়া টাইটেল না, প্রত্যেকটা গণমাধ্যমের। আচ্ছা, আমার হাসি নিয়ে অনেকে প্রশ্ন করেন, তুই তো খুশি ভাই, আমি সব ভিডিওতে একটু এরকম হাসি টাসি দিয়ে বলি। যাই হোক, এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নাকি ফিরবেন না, এটা $1 মিলিয়ন একটা প্রশ্ন। কেউ বলছেন যে ফিরবেন, কেউ বলছেন যে ফিরা এই 80 বছর বয়সে তিনি জেলে গেলে ভাই এমনি নির্বাচন হইতে 3 বছর, এরপরে বিএনপির 5 বছর, এরপর আরও বিএনপি ভালো কাজ করলে আরও 5 বছরও থাকতে পারে, সেই পর্যন্ত শেখ হাসিনা বাঁচবেন তো? আবার বেগম খালেদা জিয়ার সাথে তিনি যে কাহিনী করছেন এই কাহিনীর 10 গুণ শেখ হাসিনার সাথে হবে, এগুলো তিনি নিতে পারবেন তো? এরকম নানান শঙ্কা আছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরবে না, এই ধারণা বা বিশ্বাস থেকে ধীরে ধীরে অনেকটা ফিরবে এই জায়গাটাই তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। এখন নেতৃত্ব শূন্যতা বলতে কি বোঝাইল আমি বুঝাই। দেখেন, এই মুহূর্তে বিএনপির যিনি হেড অফ কমান্ড তারেক রহমান, তিনি দেশে নাই। তিনিও দেশে আসছেন না, কারণ তিনি দেশে আসলে গ্রেপ্তার হবেন, এটা বিএনপি ভালো করে বুঝতেছে, যার কারণে মামলাগুলোকে একটা আদেশে প্রত্যাহার করার জন্য চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া তিনিও বিদেশ যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আওয়ামী লীগ থাকতে আমরা দেখছি প্রতি সপ্তাহে তার আইনজীবী পরিবার বিএনপির কাছ থেকে আমরা দেখতাম প্রতিদিনই যে তাকে কেন বিদেশে যেতে দেওয়া হয় না। এখন তো তিনি যাইতে পারেন, কেন যাচ্ছেন না? ওই যে পেছনে ভয়, ডক্টর ইউনূস সরকার আসলে কি ঘটায় কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে সমন্বয়করা এই সন্দেহটা 10 গুণ বাড়াই দিছে। কোনটা? খালি তৃতীয় রাজনৈতিক শক্তি, তৃতীয় একটা দল দরকার, বিএনপির এটা দরকার, পরিবর্তন, জামাতের ওইটা দরকার, এগুলোতে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যার কারণে সবাই মনে করছে এই সকল কনফিউশন বাংলাদেশকে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য করে রাখছে। সোজা হিসাব, বাংলাদেশকে বেসিক্যালি লিড করে বিএনপি এবং জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, মেইনলি দুইটা রাজনৈতিক দল, এর পাশাপাশি জামাত ইসলাম, জাতীয় পার্টি আরও যারা আছে তারা তাদের অবস্থান থেকে সক্রিয়। নরওয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হাসান, আমি জানি না তিনি কোন দলের সাপোর্টার, যাই হোক, তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম টাইমকে বলছেন বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থন রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। যদি শেখ হাসিনা চান
তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন। এটা শুধু সময়ের অপেক্ষা। সম্ভবত তিনি আওয়ামী লীগপন্থী, এটা বোঝাই গেছে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও তিনিও কিন্তু এমনটা মনে করছেন। তিনি বলছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয়, খুবই সম্ভব। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে রাজনীতির যে উত্থান পতন, সেকেন্ডেই উত্থান হয়, সেকেন্ডেই পতন হয়। শ্রীলঙ্কার উদাহরণ তিনি টানছেন। এর পাশাপাশি আমরা দেখছি ভারত থেকে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাবেন, আবার সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। বলতেছেন আম্মা হতাশ, নির্বাচন করবেন কিনা শিওর না। আবার বলতেছেন আম্মা আইনকে মোকাবেলা করবেন, তিনি বাংলাদেশে আসবেন। এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া। তবে বিশ্লেষকদের ফোকাস পয়েন্ট যেটা আমি যতটুকু এটা পড়লাম, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে যদি ডক্টর ইউনূসের সরকার ফ্লপ করে, গতকালকে আমি বলছি এটা নিয়ে আমার আরেকটা নিউজ ছিল, ডক্টর ইউনূস সরকার যদি ফ্লপ করে তাহলে কিন্তু শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন করার সুযোগটা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই সরকারের ভেঙে পড়ার আশঙ্কাও অনেকেই মনে করছেন। যেমন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এবং নিরাপত্তা বিশ্লেষক শহীদুল হক, তিনি মার্কিন এই সাময়িকী টাইম ম্যাগাজিনকে বলছেন, আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতা ছিল, দীর্ঘ সময়। এই মুহূর্তে বাংলাদেশের পুরো আমলাতন্ত্র এবং প্রশাসনকে নিজের মতন করে সাজিয়েছেন। বর্তমান সরকার কয়েকজন চিহ্নিত এবং আমলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে ঠিকই, কিন্তু পুরোটা প্রশাসনরে রাতারাতি ঢেলে সাজানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। তাছাড়া প্রশাসন ঢেলে সাজাতে গেলে আমলাতন্ত্রের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই ঝুঁকি নিতে চাইবে না। এই প্রশাসন এবং আমলাতন্ত্রই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ফের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এই কথাগুলোর বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আপনারা হঠাৎ করে দেখছেন হাসনাত, সার্জিস বা তারা সবাই বলছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই, আমলাতন্ত্রে যারা আছে এদের পরিবর্তন চাই, পুরো সেক্টরকে ঢালতে চাই। নানান যে আলটিমেটাম আসছে, বিএনপি বলতেছে ইউনিয়ন পর্যায়ের যে চেয়ারম্যান তারও বদলাইতে চাই। বিএনপির কালকে আলটিমেটাম শুনছেন না যে কি পরিমাণ লিস্ট দিছে। এটার একটাই কারণ যে হুট করে যদি শেখ হাসিনা বাংলাদেশে আবার এয়ারপোর্ট দিয়ে আসুক, তিনি তার সীমানা দিয়ে রাতের আধারে ঢুকবেন না, আবার ধরেন ঢুকেই গেল কথার কথা, তখন হবে কি যারা একটু ঝিমাইয়া ছিল, ভয় পাচ্ছিল, তাদের মধ্যে সাহস সঞ্চারিত হবে। এটাই পশ্চিমারাও বিশ্লেষণ করছেন। তবে এখানে বিষয়টা এতবার সোজাও না। ঢুকতে গেলে এখানে ভারতের একটা ইস্যু আছে, মোদির একটা গ্রিন সিগন্যাল লাগবে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গ্রিন সিগন্যাল এখানে ইস্যু আছে। অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে আবার 2 কোটি টাকা ইনভেস্ট করে লবিস্ট নিয়োগ করছে আওয়ামী লীগ। নানান কিছু ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে। তো আসলে বাস্তবতা কি সেটা সময় বলবে, আমরা জাস্ট হচ্ছে বলতে পারি। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে। মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে, সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর আগে আরও কয়েকটা হয়েছে। ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন, যদি ভারতে থাকতে হয় তাকে, বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। উইচ ইজ ভেরি রাইট, যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন, এটা খুবই বাজে ব্যাপার। কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে। উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না, তিনি ট্রিক করছেন, তিনি কারোর সাথে কথা বলছেন, কথাটা ফাঁস করে দেওয়া হচ্ছে। তাতে দুটো কাজ হচ্ছে, সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন, এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে। তিনি এখনও আছেন, তিনি কোনোদিন চট করে দেশে ঢুকে পড়বেন, দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন। রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি। সেটা হলো এটা করে উনি আসলে কি অর্জন করলেন, আমাদের কি করা উচিত, এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে, সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি। এই অডিও কলে আবারও বলছি, এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরও বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা। এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি, আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম। কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি। কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার, শোরগোল করা দরকার, কারণ এটার সাথে ভারতের উপর চাপতরির সম্পর্ক আছে বলে আমি মনে করি। এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন, তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবেই প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কম উনি তার আপাকে ডেকেছেন। এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি, দেশের মানুষকে, দেশের শত শত মানুষকে হত্যা, হাজার হাজার মানুষকে আহত করা, ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই, বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন। তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য, আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায়, আপনারা শুনে নেবেন। গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন, গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায়। মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের
পোস্টার, শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ছবি সহ পোস্টার ছেড়া হয়েছিল এই অভিযোগে। সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনও এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না। এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের উপরে, মানে আওয়ামী লীগের জনগণের উপর, আওয়ামী লীগের সদস্যদের উপরে, কর্মীদের উপরে, টপদের কথা বলছিলাম, মিড টু লোয়ার লেভেল ইভেন সবচেয়ে কম সক্রিয়, সবচেয়ে নিচু পর্যায়ের, সবচেয়ে নিচু যে কর্মীটা আছে, ছোট যে কর্মীটা আছে, সেও নানা রকম ক্রাইমের সাথে জড়িত। মানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি, তার নানা রকম দুর্নীতি, তার চাঁদাবাজির সাথে জড়িত, ওকে ধরো, তাকে পেটাও, বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও, তাকে জেল খাটাও, এমন কোনো অন্যায় নেই তার সাথে জড়িত না। সুতরাং আমরা যদি ট্রুলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম জেনুইনলি ব্যবহার করি, আওয়ামী লীগের কেউই আসলে বাদ যাবে না এই জাস্টিস সিস্টেম থেকে। নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো কনফিউশনের কিছু নেই। সুতরাং এটা আছে। এখন গোপালগঞ্জে বহু ক্ষেত্রে এই ধরনের লোকজনের উপরে পুলিশি অভিযান চলছে। পুলিশি অভিযান যদি চলে, এটা টু লেট। আমি মনে করি যৌথবাহী অভিযান আরও আগে হওয়া উচিত ছিল, আরও সিরিয়াসলি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা সেই জায়গায় সেভাবে হচ্ছে না। যাই হোক, এখন যদি হয়ে থাকে সেটা নিয়ে বিচার দিচ্ছেন, এবং সেটা জবাবে শেখ হাসিনা খুবই ক্ষুব্ধ হয়েছেন পুলিশের ওপরে, এবং সেই কোন ওসির নেতৃত্বে এগুলো হচ্ছে, সেই ওসির নাম চান, তাকে পাঠাতে বলেন, সেই কর্মী তাকে সেটা বলে, এবং উনি খুব ক্ষুব্ধ হয়ে বলেন 15 বছর এত কিছু করেছেন, বেতন ভাতা বাড়িয়েছেন, আর্মিকেও বাড়িয়েছেন, এগুলো বলছেন। একটা জিনিস আমরা খেয়াল করি যে এসবের মাধ্যমে, এগুলো এই জন্য বলছে, তার এই বক্তব্যগুলোকে একদম উড়িয়ে দেবো না, একটা পতিত স্বৈরাচার তার স্বৈরাচারী ব্যবস্থাটাকে গড়ে তোলা, টিকিয়ে রাখার সময় কী করেছেন, এবং সেখান থেকে পতিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কী, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। সুতরাং আমি মনে করি যে এটা করে খারাপ কিছু না, এটা আমাদের রেকর্ডের থাকা দরকার। তিনি ক্ষুব্ধ হয়েছেন, উনি মনে করেছেন যে উনি এত কিছু করেছেন, এবং টোনটা এরকম যে উনি ওনার পারিবারিক সম্পদ দিয়ে পুলিশের সুযোগ সুবিধা দিয়েছেন, সেনাবাহিনীর সুযোগ সুবিধা দিয়েছেন। এই রাষ্ট্রের জনগণের টাকাকে বহু ক্ষেত্রে অপব্যয় করে বিভিন্ন বাহিনী, পুলিশ সহ, তাদেরকে তোয়াজ করার জন্য দেয়া হয়েছে, এবং শুধু সেটা না, তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেওয়া হয়নি। তারা তাদের ইচ্ছে মতো মানুষের উপর অত্যাচার, নির্যাতন করে তাদের অকল্পনীয় উপার্জন তৈরি করেছে। এই কারণে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল, তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের উপর, এবং পুলিশকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে। এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন, এবং এখন হতাশ মনে করছেন। মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তাতেও তার মন ভরছে না। সত্যিকার অর্থে 2014 পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন, পুলিশ এবং ভারতীয়রা মিলে। এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে 1 মাঘে শীত যায় না, এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে। উনি বলছেন যে এত কিছু করলেন, তারা এখন নাকি লাফাচ্ছে সুদখোর ইউনুসের কথা শুনে, এবং জামাতের এই ধরনের আলাপ করছে। মানে এখনও সুদখোর ইউনুস, মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেই দেশে প্রচুর ব্যাংক আছে, সেই দেশে, এই দেশে মানে যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেটায় সুদ আছে। একজন মানুষ, একজন ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় তাকে সুদখোর গালি এখনও, এবং তার বিক্ষুব্ধ থাকা, তার ক্রোধ, ক্ষোভ ডক্টর ইউনুসের প্রতি এখনও কীভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে। এবং খুব অস্বাভাবিক হয়তো না, তার পতনের পর ডক্টর ইউনুস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন, হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো, কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি সেই জায়গায় আসবো। ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন, 2001 সালে দেখেননি, এবার ভালো মতো দেখে নেবেন কী করছে না করছে। আমি একটা জিনিস, বা আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই, তার নেতাকর্মীদের উপরে যদি অন্যায় কোনো হামলা, কোনো কিছু ঘটনা ঘটে, সেটা দেখে নেওয়ার কিছু নেই। আমরা এই দেশে যারা আছি, আমরা যারা এই দেশের নাগরিক মনে করি, আমরা ইভেন আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্রিমিনালদেরকেও এই রাষ্ট্রের নাগরিক মনে করি, এবং তার জাস্টিস পাওয়ার অধিকার আছে বলে মনে করি। তার সেই জাস্টিস পাওয়ার অধিকার পাওয়ার জন্য আমরাই ফাইট করবো। শেখ হাসিনাকে দেখে নিতে হবে না, কারণ উনি দেখে নেওয়ার জন্য আসলে আসতে পারছেন না। কিন্তু এই কথাগুলো উনি বলছেন, কেন বলছেন আমরা নিশ্চয়ই ধারণা করি, তারপরও সেটা বলবো। একটা পর্যায়ে ছাত্রলীগ নেতা তার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন, তিনি খেপে যান, পাকা কথা বলতে হবে না বলে তাকে বকাঝকা দেন। কারণ তিনি বলছেন কাউকে দায়িত্ব দিলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে। উনি জনাব শাহজাহান খানের উদাহরণ দিয়েছেন, যিনি একটু নামতে গেছেন, ফলে তাকে রীতিমতো ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকা উচিত না, কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় দেশের বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপির কমিটিতে যেই আসে সেই মানুষটার বিরুদ্ধেই মামলা হওয়া, তাকে জেলে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল। তো শেখ হাসিনা যখন এই কথাগুলো বলছেন, সেগুলো আসলে তার ওষুধই তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে, কেউ বলতে পারে, আমি বলি না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন যাদেরকে ধরা হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে এন্তার অভিযোগ আছে নানা রকম ক্রাইমের, কিন্তু অপরপক্ষে এর আগে কোনো রকম কোনো অভিযোগ ছাড়াই জাস্ট গায়েবী মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হতো। এটা একেবারেই ভিন্ন জায়গা। এই কনভারসেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা, সেটা হচ্ছে তিনি বলছেন আর 1 মাস টিকে কিনা দেখো, সরকার সম্পর্কে বলছেন, এটা নাকি আর 1 মাস টিকতে পারবে না। এবং এটা উনি রিপিট করেছেন, 2 বার বলেছেন। তারপর বলছেন এখন যারা বাড়াবাড়ি করছো, উনি তার নেতাকে, তার কর্মীকে বলছেন এটা সবাইকে বলার জন্য, তারা 1 মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবা তোমাদের কপালে কি আছে। টোনটা এইরকম, উনি একাধিকবার বলছেন 1 মাস টিকবে না।
ওই যে বলছিলাম যে উনি চট করে যেমন ঢুকে পড়ে, এটা চট করে 1 মাস এই সরকার টিকবে না, উনি তাহলে যখন টিকবে না উনি যেহেতু বর্ডারের কাছাকাছি আছেন চট করে চলে আসবেন, এই ধরনের পারসেপশন। সো উনি ওনার নেতাকর্মীদের কাছে এই বার্তা দিতে চাইছেন যে উনি খুবই তার নেতাকর্মীদের প্রতি ফিল করেন তিনি এই সরকার বেশি দিন টিকবে না, উনি যে কোনো সময় চলে আসবেন, এই হচ্ছে তার দেওয়ার ইচ্ছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি উনি নেতাকর্মীদের ব্যাপারে আসলে কম্পেনসেট করার চেষ্টা করছেন। ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন। শুধু নেতাকর্মী না, মানে ওনাদের টপ লিডাররা ইন্ডিয়ান পত্রিকায় এসছে যে পতনের আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন। জানলে তাদের অনেকের এই ডিজাস্টারে পড়তে হতো না, পালিয়ে টালিয়ে তারা ব্যবস্থা করতে পারতেন। সো নেতাকর্মীকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে গেছেন, এখন তিনি নেতাদের প্রতি অনেক রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন। এর চেয়ে প্রহসন আসলে আর কিছু হতে পারে না। কিন্তু তার জায়গা থেকে আবারও তিনি আশা দেওয়ার চেষ্টা করছেন নানান ফর্মে। আমার কাছে প্রায় মনে হয় যে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরার মতো যে ঘটনা, এই ব্যাপারটাও তাই। এতে লাভ কিছু হবে না, কিন্তু কেউ কেউ এই আলাপ হয়তো করতে পারেন যে তাদের নেত্রী বহাল তবিয়তে আছেন, তার মধ্যে এখনও সেই আগের মতো ভীষণ শক্তিশালী। প্রত্যেকটা ডিক্টেটর যে মেসেজ দেওয়ার চেষ্টা করে, ডিক্টেটর তো জনগণের সমর্থনে ক্ষমতায় থাকে না, স্ট্রং ম্যান, স্ট্রং পার্সন একটা ইমেজ তারা তৈরি করার চেষ্টা করে। সো শেখ হাসিনাও সেই ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন, মাত্র তার দলের 2-4 জন কতটুকু কনভিন্সড হবে তারাই জানে। কিন্তু আমরা একটা কথা আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা যে ভারত সরকারের উপর আমাদের সরকার এবং আমাদেরও চাপ দেওয়া উচিত হবে যে তিনি এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনও যে ধরনের হুমকি তিনি দিচ্ছেন, উনি জাস্ট প্লেন কথা বলছেন, উনি হুমকি দিচ্ছেন, উনি পুলিশকে হুমকি দিচ্ছেন, তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন। তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল, তাকে বিচার ফেস করার কথা ছিল, আর তা না করে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন ভারতে বসে বসে। এটা যদি ঠেকানো না যায়, ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। কারণ আমাদের হাতে ডকুমেন্ট আছে তার এই ধরনের কথা বলা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছে। এটা সরকারের জায়গা থেকে সরকার বলবে, সরকার প্রতিদিন বলা সোজা না, কিন্তু আমাদের নাগরিকদের এই ব্যাপারে ডিসকন্টেন্ট দেখাতে হবে যে আমরা এটা মেনে নেব না, আমরা এটা মেনে নিচ্ছি না। সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা ভুল না, কথা বলা উচিত এবং স্ট্রংলি প্রটেস্ট করে যাওয়া উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।